স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। দিনে দিনে ক্রিকেট দলের অবনতি, টাইগাররা হতাশ করছে টেস্ট, ওয়ানডে, টি-20 তিন ফরম্যাটে। শান্ত মিরাজদের সমস্যাটা আসলে কি? চাপ নাকি সমস্যাটা মানসিক? সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ মনে করেন সমস্যার সমাধানটা ক্রিকেটারদেরই খুঁজে নিতে হবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আরম্ভ করলো আগে না হয় পাবন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 11 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 23 নম্বরে এখন নাজমুল শান্ত। 10 ধাপ এগিয়ে গেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। উন্নতি করেছেন মেহেদী মিরাজ, কিন্তু সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে টিম টাইগার্স। আফগানিস্তান 8 নম্বরে আর বাংলাদেশ নেমে গেছে 9-এ। নিজেদের পছন্দের ফরম্যাটে পিছিয়ে যাওয়া টেস্টে পাকিস্তানকে দুর্দান্তভাবে সিরিজ হারিয়েও পরের 4 টেস্টে যাচ্ছে তাই ক্রিকেট খেলা। হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে টাইগাররা। দিনে দিনে আসলে কি কারণে নিম্নমুখী হচ্ছে দেশের ক্রিকেটের গ্রাফটা? একটা গ্রাফ তো উপরের দিকে যাবে, স্লো হোক বাট সেটা উপরের দিকে যাবে, কিন্তু আমাদের গ্রাফটা এত উপর নিচে করতেছে। মানে এখন তো স্বাধীন বাংলাদেশ আমরা সবাই বলছি না, আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা প্লেয়ারদের সেই স্বাধীনভাবে কথা বলা উচিত যে কোথায় ওদের প্রবলেমটা হচ্ছে, লেট দেম টক। যদি এরকম অনেক কথা শুনলাম যে আগের বোর্ডে আমরা নাকি মানে চাপ প্রয়োগ করতাম, এরকম করতাম, তো এখন তো বোর্ডটা করছে না চাপ প্রয়োগ। তো যদি চাপ প্রয়োগটা নাই থাকে তাহলে ওরা স্ট্রেট বললেই পারে যে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, ওরা কথা বলুক। এটাই আগে না হয় পাবন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে। সুতরাং আমার মনে হয় যে এই দায়িত্বটা আগে দিয়ে দিতেন, প্রেসিডেন্টের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট কখন দিতেন বলে চাপে পড়ে যেত। এখন তো চাপে পড়ার কেউ চাপ দিচ্ছে না, তা এখন পারফরমেন্সটা কেন হচ্ছে না এটা তো জানার দরকার আসলে। এখন আবার কে চাপ দিয়ে আরম্ভ করলো, তো সেটা স্বাধীনভাবে বললেই পারে। বা আমরা তো বিসিবিতে চেষ্টাই করছে কোচ আনার জন্য। হাতুরা সিংয়ের প্রবলেম ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় দারুণ একজন কোচ নিয়ে আসে ফিল সিমন্স, দারুণ একটা দারুণ একজন মানুষ, সত্যি কথা ফিল দারুণ একজন মানুষ, দারুণ একজন কোচ। তো ও তো একজন নিয়াট ভদ্রলোক, তোর মতন একটা মানুষ এসছে। এখন তো ড্রেসিং অ্যাটমসফিয়ার আরও বেটার হওয়া উচিত। তাহলে সব দিক থেকে তো বিসিবি চেষ্টা করলো না, তাহলে এখন পারফরমেন্সটা না হওয়ার রিজনটা কি আসলে? মানে এটা আমাদের কি মানসিকভাবে আমরা কোনখানে আমাদের ছেলেদের প্রবলেম আছে? ট্রেনিং ফ্যাসিলিটি যে আমি বলবেন খারাপ তা না, বিদেশি এতগুলা কোচ কাজ করে, হ্যাঁ ফ্যাসিলিটি ডেভেলপ, তাহলে পারি না কেন আমরা? ওয়েস্ট ইন্ডিজে এখন লম্বা সফরে আছেন টাইগাররা। শুরুতেই টেস্ট পরীক্ষা, যেখানে ব্যাটিং ডিপার্টমেন্টে সাকিব, মুশফিক, শান্তর মতো ক্রিকেটার থাকবে না। ভারত আর সাউথ আফ্রিকার বিপক্ষে হাবুডুবু খাওয়া টাইগাররা এবার ক্যারিবিয়ান দ্বীপে হতে পারে আরও বেশি দিশেহারা। মানে আমি নিজেও সারপ্রাইজ যে ব্যাটিং কেন এমন হচ্ছে হঠাৎ করেই। আমরা তো খুব ভালো খেলছিলাম, পাকিস্তানের সাথে সিরিজ জিতে আসার পর আমার মনে হয় যে কনফিডেন্ট তো অনেক বড় থাকা উচিত ছিল না? সেখান থেকে তো আপনি ইন্ডিয়ার সাথে হারতেই পারেন, ইন্ডিয়ার কন্ডিশনে টাফ অলওয়েজ। কিন্তু দেশের বাড়িতে সাউথ আফ্রিকার 3 দিনের টেস্ট ম্যাচ হারাটা একটু দুঃখ পেয়েছি, ওটাই যে হারতেই পারি। আমি বলছিলাম সাউথ আফ্রিকা আমাদের জেতার দরকার আছে, বা আমরা আমাদের হোম কন্ডিশনে তো আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম, বা টেস্ট ম্যাচটা আরও ভালো হতে পারতো। সেটা হয়নি, 2টা টেস্ট ম্যাচে হয়নি। কোনো কোচই আসলে পারবে না এইভাবে হঠাৎ করে আপনি চেঞ্জ করে দিতে বললেই আপনি পারবেন না। সুতরাং আপনার চেঞ্জ করতে হলে কেন হচ্ছে এটা ছেলেদেরকে আমি প্রথম যেমন আমি ফার্স্ট স্টেক হোল্ডার বা ক্রিকেটের মধ্যে ক্রিকেটারদেরকে বুঝি। ব্যর্থতার কারণে আমি সবচেয়ে আগে ক্রিকেটারদেরই দিই, যে এই ব্যর্থতার কারণ খেলে ওরা, কোচ তো খেলে না, বা ক্রিকেট বোর্ড তো খেলে না, ঠিক না? খেলে ওরা। সুতরাং যেমন দায়িত্বটাও ওদের, গর্বর জায়গাটাও ওদের, ব্যর্থতাও ওদেরকেই নিতে হবে। নাহিয়ান বিন জসিম, 71। পেশাদার কোচ হিসেবে পথ চলা শুরু হলো মোহাম্মদ আশরাফুলের। বিপিএল এর দল রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে দেশকে ভালো কিছু দেওয়ার স্বপ্ন দেখছেন। ক্রিকেট ক্যারিয়ারের সব অভিজ্ঞতায় তরুণ ব্যাটারদের কাছে বিলিয়ে দিতে মরিয়া বাংলাদেশের অনেক বড় বড় জয়ের নায়ক। সাইফুল উপকের রিপোর্ট। আফিফ, সোহান, সাইফুদ্দিনদের অনুপ্রেরণা দিচ্ছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন থেকে সাহসও মিলছে। জাতীয় দলের ম্যাচ জার্সিকেও হার মানায় রংপুর রাইডার্সের প্র্যাকটিস কিট। লাল সবুজের মাঝেই ফুটে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের নানা মুহূর্ত। গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাহসী হয়েই যেন লড়াই করতে পারে রাইডার্স ক্রিকেটাররা, সেই চিন্তাতেই এমন উদ্যোগ। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সব কিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। স্পটলাইট করা প্র্যাকটিস কিটে আলোকিত বাংলার ক্রিকেটের প্রথম লাভ, প্রথম সুপারস্টার। ভাবছেন আশরাফুলও কি খেলবেন?
ক্রিকেটার হয়ে আর নয়, ব্যাটারদের তালিম দেওয়ার দায়িত্বে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। লেভেল 3 কোচিং কোর্স করা অ্যাশের নয়া ক্যারিয়ারে টেক অফ হলো। আমার যে এক্সপিরিয়েন্স, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স, অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের, এলিট প্লেয়ার যারা আছেন। ব্যাটিংয়ের নানা দিক দেখিয়ে দিচ্ছেন, লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ারও করছেন। ক্যাচিং প্র্যাকটিসেও বেশ সিরিয়াস। একসময়ের ক্লাসিক্যাল এই উইলোবাজের কি নেটে কিংবা ম্যাচে এখনো ঝড় তুলতে মন চায় না? না, আমি যেহেতু একাডেমির প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি, এনজয় করি আমি এখনও। তো কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি স্টিল আমি ব্যাটিং, ফিল্ডিং এইগুলো করার চেষ্টা করি, ফিটনেস ধরে রাখার চেষ্টা করি। যেহেতু আমি তাদের করাচ্ছি এবং ওই জিনিসটা যদি আমিও করতে পারি তাহলে হয়তো আরও গ্রহণযোগ্যতাটা বাড়বে। এটা মনে করে এখন আমি ব্যাটিং, ফিল্ডিং, বোলিং করে থাকি। দেশ বিদেশে বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ উইনিং নক খেলা মোহাম্মদ আশরাফুল কি কোচ হিসেবে জাতীয় দলে কাজ করার স্বপ্ন দেখেন? বিসিবির নয়া উদ্যোগ সালাউদ্দিনের নিয়োগ বেশ আশাবাদী করছে তাকে। ডেফিনেটলি, অবশ্যই এটা অনেক আগে করা উচিত ছিল। বিশেষ করে অনেকগুলো পজিশনই আমাদের লোকাল কোচ থাকলে ভালো হতো। তো সালাউদ্দিন ভাই অলমোস্ট 13-14 বছর পরে আবার এই ন্যাশনাল টিমের রাডারে ঢুকেছেন। এটা আমি মনে করি অবশ্যই পজিটিভ, আমাদের প্লেয়ারদের জন্য ভালো। হয়তোবা খুব ইজিলি হয়তোবা ওনার সাথে রিলেশনটা আছে সবারই। তো অবশ্যই আশা করব ওয়েস্ট ইন্ডিজে আমাদের টিমটা ভালো করবেন। যদি টিম ভালো করে তখনই কিন্তু আসলে কোচের থাকাটা বেনিফিট হবে। যদি টিম ভালো না করে তখন কিন্তু আসলে আমরা আবার প্রশ্ন তুলব। কিন্তু আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা আমাদের বাঙালি যারা আছেন, যারা ফিউচারে স্বপ্ন দেখেন, ডেফিনেটলি তাদের জন্য ভালো। সাইফুল রূপক, ৭১। আইপিএল এর মেগা নিলামের দিকে তাকিয়ে বাংলাদেশের 13 ক্রিকেটার আলোচনায়। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানানো সাকিব কি আইপিএল এর নিলামে দল পাবেন? রহমান পেয়ারের রিপোর্ট। 3 বছর আগে সাকিব আল হাসানকে দলে টেনে এভাবেই নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর আসন্ন মেগা নিলামে সাকিবকে নিয়ে থাকবে তো ফ্র্যাঞ্চাইজিগুলোর উচ্ছ্বাস। বেশি দূর পেছনে যেতে হবে না, যে সময়ে সাকিব আল হাসানের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রতিচ্ছবি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। কিন্তু বর্তমান সময়ের সাকিব কি সেই সাকিব? মাঠের বাইরে ও মাঠের ভেতরে তার যাত্রা কি আসলেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? বাঁহাতি অলরাউন্ডার বেশ কঠিন বছর কাটিয়েছেন। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়েও শঙ্কা হয়েছে তৈরি। 2023 সালের নভেম্বর থেকে পর্যন্ত 29টি টি-20 খেলেছেন সাকিব। শিকার করেছেন 27টি উইকেট। ব্যাট হাতে সবচেয়ে বেশি ধুঁকছেন। এই 29টি ম্যাচে 50 করেছেন মাত্র 3 বার। 2টা হাফ শতক বিপিএলে আর একটা নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 বিশ্বকাপে। 2021 সালে শেষবার আইপিএলে দেখা যায় সাকিব আল হাসানকে। এই টুর্নামেন্টে 71 ম্যাচে 793 রান এবং 63 উইকেট তার নামের পাশে। কিছু ভারতীয় গণমাধ্যমের মতে এবারের নিলামে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা কম। তাদের বিশ্লেষণ, তারকা অলরাউন্ডার তার সেরা সময়ে নেই। রহমান পেয়ার, ৭১। যত দ্রুত সম্ভব জাতীয় দলের ফলাফল দেখতে চান বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিদ আউয়াল। কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হার দেখেছেন গ্যালারিতে বসে। সাবেক এই ফুটবলার নোট ডাউন করেছেন খুব দ্রুতই কমিটি মেম্বারদের সাথে বসবেন বিষয়গুলো নিয়ে। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। মালদ্বীপের সাথে বাংলাদেশকে হারের স্বাদ নিতে হয়েছে কিছুক্ষণ আগেই। শেষ বাঁশির পরেই গ্যালারি ছাড়েন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিদ আউয়াল। গণমাধ্যম মন্তব্য জানার চেষ্টা করেছে বটে, তবে সাফ জানিয়ে দিলেন কথার আগে কাজটা করতে চান। ক্যামেরা আর মাইক্রোফোনের জটলা এড়িয়ে তাই মাঠ ছাড়লেন ভাঙা মন নিয়ে।
বাকিরা যখন মাঠের লড়াইয়ে বুথ, মিস্টার প্রেসিডেন্ট ছিলেন নিজের কাজে ব্যস্ত। নিজের মতো নোট ডাউন করেছেন সম্ভাব্য সমাধান নিয়ে, এরই মধ্যে শুরু করেছেন প্রসেস। তাবিতাওয়াল ভাই তিনি প্রেসিডেন্ট, তিনি এবং এক্স ফুটবলারও, এবং তার জায়গা থেকে তার চোখটা আলাদা হওয়ার কথা নিশ্চয়ই ফুটবলার হিসেবে। তার সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? না, আজকে খেলার পরে কথা হয়নি, তবে খেলার আগে উই স্যাট টুগেদার, এবং তিনিও খেলার ব্যাপারে অনেক আগ্রহী, এবং উনি তো টেকনিক্যালি অনেক সাউন্ড, আমার থেকে অনেক ভালো বুঝেন, সুতরাং তার একটা গাইডেন্স তো আমাদের থাকবেই। ফুটবলের হারানো ইমেজ ফিরিয়ে আনতে জাতীয় দলের পারফরমেন্সের বিকল্প নেই। একটা জয় বদলে দিতে পারে সব। তবে সেই জয় নামের সোনার হরিণ আসেনি ঘরের মাঠে মালদ্বীপের মতো ছন্ন ছাড়া দলের সাথেও। এক গোল হজম করে ম্যাচ হারের বেদনা সইতে হয়েছে বাফুফের নবনির্বাচিত কমিটিকেও। সভাপতির সাথে গ্যালারিতে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন 4 সহসভাপতিও। হাড়ে হাড়ে টের পেয়েছেন এখনও অনেক কাজ বাকি, যেতে হবে বহুদূর, পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরু। কারণ হেড কোচ তার ছাত্রদের নিয়ে রীতিমতো দিশেহারা। আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিল। এই একটা জায়গায় বারবার শিখিয়েও কাজ হচ্ছে না। ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশা। আমার মনে হলো যে ডেভেলপমেন্টে যথেষ্ট কাজ করার সুযোগ আছে, এবং আমরা যদি আমাদের প্লেয়াররা খারাপ নয়, আমি যে অপরচুনিটিগুলো শেষের দিকে এসছে, হয়তো সামহার ওদের লাকটা ক্লিক করে নাই, বাট আমার মনে হয় আরেকটু বেশি নজর দিলে ভবিষ্যতে আমরা ভালো করতে পারব। পুরনো সব ঝেড়ে ফেলে সামনে তাকাতে হবে, নতুন ফুটবলার গড়ে তোলার কাজটা শুরু করতে হবে শুরু থেকে। কঠিন এই চ্যালেঞ্জ জয় একদিনের কাজ নয়, তবে ফুটবলকে ভালোবাসা সাধারণ মানুষ তো পরাজিতদের কাতারে থাকতে চায় না। খালিদ জামিল, ৭১, ঢাকা। মালদ্বীপের সাথে হারের পর ফুটবল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন জাতীয় দলের কোচ ও ফুটবলাররা। তবে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। ম্যাচের পরদিন সকালেই টিম হোটেলে গিয়ে পরের ম্যাচের জন্য উজ্জীবিত করেন ফুটবলারদের। অর্ণব বাপির রিপোর্ট। দেশের ফুটবলে এরকম ঘটনা ঘটেনি আগে। জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে জাতীয় দলের ফুটবলার, কোচ সবাইকে। বাংলাদেশ আলট্রাস, যারা 90 মিনিট দল যেমনই খেলুক বা কোনো বড় দলের সঙ্গে হারুক, ওরা সবসময় ফুটবলারদের পাশে, ফুটবলারদের জন্যই গর্জন তোলে। যেই দলটা 1 বছর ধরে আন্তর্জাতিক ম্যাচে নেই, সেই দলের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচে 1-0 গোলে হারাটা মেনে নিতে পারেনি ওরা। তাই তো খেলা শেষে স্টেডিয়াম থেকে বেরোনোর পথে এরকম ভুয়া ভুয়া বলে চিৎকার শুনতে হয় গোটা দলের সদস্যদের। শুধু তাই নয়, কোচ কাবরেরা অনেকটা সময় অপেক্ষা করতে হয় বাসে ওঠার জন্য, এবং সবাই তখন চিৎকার তোলে, গেট আউট কাবরেরা। ফুটবলারদের বাস আটকে অনেকটা সময় বিক্ষোভ প্রদর্শন করে আল্ট্রাসের সদস্যরা। তবে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। সকালেই পৌঁছে গেছেন টিম হোটেলে, আগামী ম্যাচের জন্য অনুপ্রেরণা বাড়িয়েছেন ফুটবলারদের। যখন জাতীয় ফুটবল দল খুব ভালো খেলে পরাজিত হলো, কি মনে হয়েছে? মানে আমরা ম্যাচটা কি অনেক চেষ্টা করেও পারলাম না, ছেড়ে দিয়েছি। এই ম্যাচটা নিয়ে আসলে কি বলবেন? আপনি মাঠে বসে দেখেছেন ম্যাচটা। দুঃখ প্রকাশ করছি, আমাদের আরেকটা ম্যাচ বাকি আছে সিরিজের, তাই কমপ্লিট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না যেটা দলের খেলার প্রতি কোনো ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব পড়ে। সেক্ষেত্রে আপনি আজকে সকালেই কিন্তু জাতীয় ফুটবল দলের হোটেলে চলে গেছেন তাদেরকে উজ্জীবিত করতে, অন্তত একটা ম্যাচ বাকি। ফুটবলারদের কি মেসেজটা ছিল আপনার? মেসেজ ভেরি সিম্পল, আমাদের ফুটবলরা দর্শক মনে করে তারা ভালো খেলেছিল, অ্যান্ড দর্শক চায় তারা আগামী ম্যাচও ভালো খেলে, অ্যান্ড নট ফিল যে হেরে যাওয়ার জন্য তারা অ্যাব্যান্ডেন হয়ে গেছে। তা আমি খালি আমার পক্ষে না, ফেডারেশন বা বাংলাদেশের দর্শকদের পক্ষে আমি গিয়েছিলাম ফুটবলারদেরকে বার্তা দেওয়ার জন্য যে হেড আপ, চিন আপ, নেক্সট ম্যাচে যেন জয় আসে। এই আত্মবিশ্বাসটা, এই মোটিভেশনটা অন্তত নিয়মিত করার মাধ্যমে ফুটবলের ডেভেলপমেন্টেই তো হোপ করছেন, সেটাই তো বিষয় দাঁড়াবে। আমরা সবাই একই জিনিস হোপ করছি, অনেকে অনেকভাবে অবদান রাখবো, অনেকে অনেকভাবে কন্ট্রিবিউট করবো, বাট আমাদের গোল একটা যে ফুটবল ডেভেলপ হবে আর নতুন স্টার্স ডেভেলপ হবে। ধন্যবাদ। 2টা ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টায় শনিবার মালদ্বীপের মুখোমুখি হবে রাকিব, তপু, মোরসালিনরা। অর্ণব বাপি, ৭১। মধ্যরাত থেকে ভোর টানটান উত্তেজনায় ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার ব্যাক ইন অ্যাকশন। সম্মুখ সমরে ভেনেজুয়েলার সামনে ব্রাজিল,
খেলা শুরু বাংলাদেশ সময় রাত 3টায়। এদিকে হেভিওয়েট এনকাউন্টারে টেবিল টপার আর্জেন্টিনা বনাম আনবিটেন প্যারাগুয়ে। খেলা শুরু শুক্রবার ভোর 5:30টায়। কোহিনুর কণার রিপোর্ট। বিশ্বকাপ বাছাইয়ে দলটা ছিল টালমাটাল। ঘরে বাইরে, মাঠ থেকে ড্রেসিং রুমে স্বস্তি নাই কোথাও। তবে কি ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের সামনে দাঁড়িয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? ব্রাজিল পারবে তো সরাসরি কোয়ালিফাই করতে? গভীর রাত পেরিয়ে অবশেষে এলো সোনালী সকাল। ব্রাজিল ঠিকই খুঁজে নিয়েছে জয়ের মোমেন্টাম। বছরের শেষ ফিফা উইন্ডোতে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট টেবিলের 4-এ থাকা ব্রাজিলের সামনে 8 নম্বরের ভেনেজুয়েলা। একে তো সাম্প্রতিক পারফরমেন্স, তার উপর অতীত পরিসংখ্যান। এই ম্যাচে আপার হ্যান্ডে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দু দলের 30 লড়াইয়ে 24টিতে ব্রাজিলের জয়। ভেনেজুয়েলা জিতেছে 2 ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে শেষ 11 ম্যাচে অপরাজিত ব্রাজিল। এদিকে সব প্রতিযোগিতায় শেষ 5 ম্যাচে জয়হীন ভেনেজুয়েলা। শেষ 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 6 গোল দিয়ে ব্রাজিল হজম করেছে কেবল একটা। ভেনেজুয়েলার বিপক্ষেও ইনজুরির লম্বা লিস্ট দরিভালের হাতে। নেইমার, অ্যালিসন বেকার, রদ্রিগো, মিলিতাও, কোথাও নেই কোনো সুখবর। তার উপর খানিকটা চিন্তা বাড়িয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের জার্সিতে উড়ন্ত ফর্মে, অথচ জাতীয় দলের হয়ে নামলেই বদলে যান এই ফরওয়ার্ড। ভিনি অস্বস্তিতে রাখলেও ব্রাজিলকে আত্মবিশ্বাস দিচ্ছে রাফিনিয়ার পারফরম্যান্স। নভেম্বরের শিডিউলের 2 ম্যাচেই রাফিনিয়ায় দলটা নিউ নাম্বার 10। এদিকে ভেনেজুয়েলায় ব্রাজিল শোয়ের রেশ না কাটতেই প্যারাগুয়েতে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাজিক্যাল শো। হাই ভোল্টেজ ক্ল্যাশে 6-এ থাকা ট্রিকি প্যারাগুয়ের সামনে মেসি অ্যান্ড কোং। প্যারাগুয়ের বিপক্ষে হেড টু হেড পরিসংখ্যানে আর্জেন্টিনারই আধিপত্য। দু দলের 111 লড়াইয়ে আলবিসেলেস্তাদের জয় 60 ম্যাচে। প্যারাগুয়ে জিতেছে 16 ম্যাচ। প্যারাগুয়ের বিপক্ষে শেষ 6 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। শেষ 15 ম্যাচে মেসিরা হেরেছে কেবল 1 ম্যাচ। আর প্যারাগুয়ের বিপক্ষে শেষ 12 লড়াইয়ে আর্জেন্টিনার হার 1 ম্যাচে। ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকায় সবার উপরে লিওর নাম। বিশ্বকাপ বাছাই মেসির ধারের কাছে নেই তার কোনো সতীর্থ। গেল ম্যাচে বলিভিয়ার বিপক্ষে করেছিলেন ক্যারিয়ারের 10 নম্বর হ্যাট্রিক। সব মিলিয়ে লিওর গোল এখন 6টা। 3 গোল নিয়ে তারপরেই নিকোলাস ওতামেন্দি। প্যারাগুয়ের বিপক্ষে স্কালোনির সম্ভাব্য 4-3-3 ফরমেশনে লিও মেসির সাথে থাকছেন লাউতারো মার্তিনেজ আর হুলিয়ান আলভারেজ। কোহিনুর কণা, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।